আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ নেওয়ার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছরের জেল দিয়েছে আদালত। একই মামলায় তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা সহ বাকি আসামিদের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা জরিমানা করেছে। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির চতুর্থ মামলার রায় ঘিরে সকাল থেকেই কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকা। সকালে আদালতে হাজির করা হয় এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমকে। রায়ে শেখ রেহানাকে 7 বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। এছাড়াও শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে জেল দেওয়া হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এ মামলায় সাক্ষ্য দেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সহ 2 জন। টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারীরা সবাই অপরাধী। ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এই রায় বড় বার্তা বলে জানিয়েছে আদালত। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে মোট 21 বছরের জেল দেয়া হয়। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা দেয়া হয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন 5 সদস্যের চীনা চিকিৎসক দল। বর্তমানে দায়িত্বে থাকা চিকিৎসক দলের সঙ্গে কাজ করবেন তারা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়নি, তবে স্থিতিশীল আছে। সিসিইউতে তার চিকিৎসা চলছে জানিয়ে কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান রিজভী। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিনের মতোই তার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি নেতারা। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ইজ নট ইন ভেরি গুড কন্ডিশন, যার জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন এবং আমরা সারা দেশে দোয়া করছি, দল মত নির্বিশেষে দেশবাসী ম্যাডাম যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। পরিস্থিতি বিবেচনায় তার চিকিৎসা কাজে যোগ দিতে ঢাকায় এসেছেন 5 সদস্যের চীনা চিকিৎসক দল। দলের মহাসচিব মির্জা ফখরুল আগেই জানিয়েছিলেন, দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তবে সিসিইউতেই তার চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে আছেন। পূর্বের যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য না জানাতে খুদে বার্তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব।
রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। হ্যাঁ আফসানা, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনেই। আপনার যদি আমরা সর্বশেষ আপডেটটা জানাতে চাই তাহলে বিকেল 4:45টার দিকে চীনার একটি প্রতিনিধি দল বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসায় সহায়তা এবং পরামর্শ দিতে এভারকেয়ার হাসপাতালের মধ্যে প্রবেশ করেছেন এবং সেখানে বেগম জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক শেষে তারা হয়তো একটা সিদ্ধান্ত দেবেন যে বৈঠকের কি হলো এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন, অর্থাৎ গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার যিনি রয়েছেন গণমাধ্যমের প্রধান, তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি একই কথা বলেছেন যে বেগম জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ যে জরুরি প্রয়োজন সেটাই গ্রহণ করা হবে, একই সঙ্গে সবথেকে ভালো যে পদক্ষেপ নিতে হবে সেটাই নেওয়া হবে। এর সঙ্গে আমরা একটু কথা বলে রাখি যে এখানে কিন্তু বেগম জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি এখানে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর পাশাপাশি উৎসুক জনতাও রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, যদিও বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তারা যাতে ভিড় না করেন। আমরা আরেকটু কথা বলে রাখি, গণমাধ্যমে কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ছে, এই তথ্য যাতে না ছড়িয়ে পড়ে এবং অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র নির্ভরযোগ্য এবং বিএনপির অফিসিয়াল বক্তব্যের বাহিরে শুধুমাত্র যাতে এটা ওকে থ্যাংক ইউ। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে কিনা জানেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, কোনো বিধিনিষেধ থাকলেও সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি তার ব্যক্তিগত, তবে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা ছেলে সম্পর্ক, সবচেয়ে ভালো ওনারাই বুঝেন কখন আসতে হবে। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, ভারত রাজনীতিবিদ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের যোগ সাজশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের পুরো তদন্ত প্রতিবেদন 7 কর্মদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। সালটা 2009 ফেব্রুয়ারির 25 ও 26 তারিখ ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। এতে 57 সেনা কর্মকর্তা সহ হত্যাকাণ্ডের শিকার 74 জন। গত 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনের প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঘটনায় জড়িতদের বিচার না করলে আগামীতে আরেকটি পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে। এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করার জন্য 3টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে ফরেন এলিমেন্ট, যেটা ভারতকে বোঝাচ্ছে। কমিশন এটা এভিডেন্সও পেয়েছে, ভারতীয় নাগরিকরা যে তখন উপস্থিত ছিলেন এটাও কিন্তু প্রমাণ প্রেস কনফারেন্সে বলেছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল এলিমেন্ট। পলিটিক্যাল এলিমেন্ট কারা? শেখ হাসিনা, ফাজনুর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম আছে। সিকিউরিটি থ্রেট মূলত 3টা জায়গা থেকে আসে। যখন কিনা সরকার পতন হলো খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু এর পেছনে ছিল, মূল ষড়যন্ত্রকারী যারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, তো তাদের
তরফ থেকে সবসময় এক ধরনের সিকিউরিটি থ্রেট এসছে। আমাদের সঙ্গে ওই ডিসএগ্রিমেন্টটা বিডিআর জওয়ান আছে, বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গের থেকে আছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। অন্যদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর সদস্যরা ষড়যন্ত্রের শিকার। আমরা মজলুম বিডিআর এই মিথ্যার দায়ভার নিয়ে আজকে 17টা বছর স্ত্রী, সন্তান, পিতা, মাতা কারো কাছে আমরা মুখ দেখাতে পারিনি। তদন্ত কমিশনের দাখিলকৃত প্রতিবেদন আগামী 7 কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে। 2, যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। অ্যাপিলেট ডিভিশনের পেন্ডিং মামলাকে এখনই লিস্টে এনে ফুল কোর্টে শুনানি করে এই মামলাটাকে রিমান্ডে পাঠিয়ে দেওয়া। যেহেতু এটি একটি ভুল মামলা, এর একটি ভুল সাজা এবং এর মধ্যে দিয়ে কতগুলো জীবন শেষ হয়ে গেল। এ ঘটনায় যারা প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করারও আহ্বান জানান বক্তারা। রিপোর্টের কপি জনসম্মুখে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদের সঙ্গে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আমি বিএনপিতে যোগদান। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন রেজা কিবরিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার। এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। বেগম খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ ধরনের যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে আগারগাঁওয়ের ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন নিয়ে সরকার ও কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। আমি মনে করি না যে আর কোনো সংশয় আছে যদি একটা মহাজাগতিক কোনো কিছু না ঘটে, একটা বিশাল বিপর্যয় যদি কিছু না ঘটে, প্রাকৃতিক বিপর্যয় যদি কিছু না ঘটে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, কমিশন চাইলে বিশেষ সিদ্ধান্তে যে কোনো সময় ভোটার হতে পারবেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মন্তব্য করেন ইসি সচিব। এ সময় তিনি বলেন, গত 31 অক্টোবর পর্যন্ত তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। এছাড়া প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া 25 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব। আপনি তো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নেই, কেন ওখানে বন্ধ করতে হবে। ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, প্রশাসনিক কু করে ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ আরও অনেকেই।
ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারিকে স্বাগত জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা মনে করেন এর মাধ্যমে বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে এবং প্রতিষ্ঠিত ও সুসংহত হবে আইনের শাসন। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার দাবিতে 1995 সালে একটি মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা। অনুকূলে রায় পাওয়ার প্রায় 26 বছর পর মিলল সরকারের অনুমোদন। রোববার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। পরিপূর্ণ না হলেও অধ্যাদেশ জারি হওয়ায় খুশি সাবেক এ বিচারক। এই 54 বছরে এই সেপারেশন কেন হলো না? তারপরও আমি সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। তারপরও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। এই অধ্যাদেশকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের প্রত্যাশা পূরণে এক ধাপ এগিয়ে গেল বিচার বিভাগ। ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দলও অবশ্যই এই মুভটাকে, এই সিদ্ধান্তটাকে, এই উদ্যোগটাকে অবশ্যই তারা সাধুবাদ জানাবেন। এরকম একটি সময় এই ধরনের অধ্যাদেশ জারির মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। একে বিচার বিভাগের ইতিহাসে সোনালী সংযোজন বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বাংলাদেশে যারা আইনের শাসন দেখতে চান তাদের সবার একটা দাবি ছিল। অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত এই কাজটা করেছেন। এটা অবশ্যই আমরা মনে করি জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। অধ্যাদেশটি পুরোপুরি কার্যকর হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাবে সুপ্রিম কোর্ট সচিবালয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এই বিচার কাজ। 2 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে রোববার প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যদিও অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন ইনু, তবে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে আনা হয় মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্যক্রম বাড়াতে প্রয়োজনীয় নীতি ও ট্যারিফ কাঠামো সংশোধন কার্যক্রম চলছে মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে আগের চেয়ে উন্নতি হলেও দক্ষতার ক্ষেত্রে পিছিয়ে গেছে দেশ। এজন্য পিপিএ ও পিপিআর এর আলোকে বিদ্যুৎ খাতের জন্য আলাদা গাইডলাইন তৈরির পরামর্শ দিয়েছে সিপিডি। এছাড়াও টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে উল্লেখ করে তার সংশোধনের তাগিদ দিয়েছে সিপিডি। মেট্রো রেলের ছাদে মানুষ উঠে পড়ার ঘটনায় আরও বড় বিপদ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সকালে রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেই মানুষটির বিদ্যুতায়িত না হওয়াটা সৌভাগ্যের। ওই ঘটনায় রাতভর পুরো মেট্রো ট্র্যাকে তল্লাশি চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সোমবার সকাল থেকে আবার যথানিয়মে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালেও সুইফট ট্রেন দিয়ে পরিস্থিতি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করতে স্টেশন প্রবেশ পথে সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে। সম্প্রতি ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে মেট্রো রেলের কোনো ক্ষতি হয়নি বলেও জানান ফারুক আহমদ। যখন উপরে উঠছে তখন দেখা যাচ্ছে যে ছাত্রদের সিকিউরিটি তার সাথে ইয়ে করছে, ইলেকট্রিফাইড হয় নাই, এটা সৌভাগ্য। আরো হয়তো আরো বড় কিছু হইতে পারত। সুইপিং ট্রেনেও আমরা সকালে সূর্য সাথে সাথে আমরা পুরো ট্র্যাক চেক করছি ফিজিক্যালি যে কেউ পাওয়া আছে কিনা বা লুকায় আছে কিনা বা কোনো
সাপোর্টেড পাবেন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্কুলিং মডেল প্রত্যাহারের দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ ছেড়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সকালে প্রায় 1 ঘন্টা অবরোধে ধানমন্ডি নীলক্ষেত এলিফ্যান্ট রোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দ্রুত ঘোষণার দাবি জানিয়ে তারা অবরোধ তুলে নেন এবং সড়ক স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেন। সকাল 10:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সড়ক অবরোধ করে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা সড়ক ও রেলপথ অবরোধের হুমকি দেন। নিয়োগ বিধির দাবিতে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 33,000 কর্মী। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানান, মঙ্গলবার কাজে যোগ না দিয়ে স্ব উপজেলা অফিসে অবস্থান করবেন সবাই। এছাড়া 6 থেকে 11 ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। নিয়োগ বিধির সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান সংযোজন করে 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবিতে 3 দিন ধরে শহীদ মিনারে সমাবেশ করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। তাদের আন্দোলনের কারণে সারা দেশে 1,20,000 স্বাস্থ্য কেন্দ্রে কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি পূরণ না হলে কাজে ফিরে যাবেন না বলে জানান স্বাস্থ্য সহকারীরা। সমাবেশে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ওয়াসিউদ্দিন রানা, সদস্য সচিব মোহাম্মদ ফজলুল হক, মুখ্য সংগঠক জিয়াউল হাসান কাবুল, মোহাম্মদ আব্দুস সালাম, মিয়াজুল করিম সহ সারা দেশের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সিরামিক শিল্পে বিদেশি বিনিয়োগ আসছে, যা ইতিবাচক। শতভাগ আমদানি নির্ভর এই শিল্প এখন দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারেও জায়গা করে নিয়েছে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক্সিবিউটর নাইট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে এক্সিবিউটরদের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সময় উপস্থিত ছিলেন বিসিএমই এর প্রেসিডেন্ট মইনুল ইসলাম, ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমই এর জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দিন প্রমুখ। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন কেন্দ্রীয় কর্মচারী ঐক্য পরিষদ। বাদ জোহর বিএসসিসি ভবন জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম দেয়া হয়। এ সময় কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সারা জাতি আমরা সবাই দেখেছি যে সারা জাতি তার জন্য দোয়া করছে। আমরা বিএসসি পরিবার, আমরাও সেই যার ব্যক্তি পর্যায় থেকে আমরা যেভাবে দোয়া করছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দুর্যোগের কবলে এশিয়া। ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা আর ভূমিধসের আঘাতে অঞ্চলটির 4 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এই পর্যন্ত নিহত হচ্ছে 1000-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছে অনেকে। এছাড়া আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ। সংবাদ মাধ্যম CNN বলছে, গত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ঝড় ও ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে ইন্দোনেশিয়ায় অন্তত 593 জন, শ্রীলঙ্কায় 335 জন, থাইল্যান্ডে 176 জন এবং মালয়েশিয়ায় নিহত হয়েছে অন্তত 3 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভ থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে NYPD। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল বলে জানায় পুলিশ। NYPD জানায়, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল। সে সঙ্গে প্রতিবাদের অংশ হিসেবে যত্রতত্র আবর্জনা ফেলতে শুরু করে বলেও দাবি করে NYPD। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বলে তারা অস্বীকৃতি জানায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভ স্থল থেকে বেশ কয়েকজন আটক করে এনওয়াইপিডি। হট্টগোলের জেরে স্থগিত হলো ভারতের লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লোকসভার অধিবেশন শুরু হলেও স্বাভাবিক কাজ হয়নি। দফায় দফায় সভা বসলেও বিরোধী পক্ষের স্লোগান ও সরকার পক্ষের অনমনীয় মনোভাবের কারণে অধিবেশন মুলতবি হয়ে যায়। মূলত বিহারে ভোট চুরি, ভারত জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে নির্বাচন কমিশনের আচরণের অভিযোগ তুলে আলোচনার কথা বলে বিরোধী দল। তবে তাতে সরকারি দল বাধা দিলেই হট্টগোল শুরু হয়। আর প্রথমে সংসদীয় অধিবেশন শুরুর ঠিক আগে গণমাধ্যমের সামনে হাজির হয়ে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। সংসদ ড্রামা করার জায়গা নয় বলেও বিরোধীদের কটাক্ষ করেন তিনি। টানা 2 বছরের যুদ্ধ, বাস্তুচ্যুতি আর মানবিক সংকটে সবচেয়ে বেশি আঘাত এসেছে গাজার কিশোরী মেয়েদের উপর। বাইরে বের হওয়া, স্কুলে যাওয়া, সমবয়সীদের সঙ্গে কথা বলা সবকিছুই থমকে ছিল দীর্ঘদিন। ঠিক এমন সময়ে দেইর আল বালার একটি ছোট্ট ক্লাব হয়ে উঠেছে তাদের জীবনের নতুন আলো। ভয়েসেস অফ টুমরো নামের এই ক্লাব শুধু শিল্প সংস্কৃতির চর্চাই নয়, মেয়েদের মানসিক শক্তি, আত্মবিশ্বাস আর জীবন দর্শনকে নতুন করে গড়ে তুলছে। যুদ্ধের ক্ষত ভুলে আবারও স্বপ্ন দেখতে শিখছে তারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ আর বাস্তুচ্যুতির দীর্ঘ 2 বছরের দুঃসহ অভিজ্ঞতার মাঝেও গাজার মেয়েদের জন্য একটুখানি আলো আর স্বস্তির জায়গা তৈরি করেছে ছোট্ট এই ক্লাব, যার নাম ভয়েসেস অফ টুমরো। মধ্য গাজার দেইর আল বালা এলাকার এই ক্লাবটি এখন 13 থেকে 18 বছর বয়সী প্রায় 60 জন মেয়ের প্রাণের আশ্রয়। জায়নবাদীদের অনবরত গোলাগুলি ও নিরাপত্তাহীনতায় এক এক করে হারিয়ে যাচ্ছিল কিশোরী বয়সের সব আনন্দ। কিন্তু এই ক্লাবের শিল্প, সাহিত্য আর সংস্কৃতির মাধ্যমে নারীরা আবার ফিরে আসছে নিজের ভেতরের শক্তির কাছে। এখানে নানা ধরনের শিল্পকর্ম ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মেয়েদের ব্যবস্থাপনা দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সংলাপ বা আলোচনা দক্ষতা শেখানো হয়। রাহাফের মতো অনেক মেয়েই বলছে এই ক্লাব তাদের শুধু আনন্দই দেয় না, আশা জাগায়। যুদ্ধের বিধ্বস্ত বাস্তবতা থেকে বেরিয়ে এখানে কিছুক্ষণ হলেও পাওয়া যায় শান্তির শ্বাস, মুক্তির অনুভূতি। এটি আমাকে যুদ্ধের আগের সেই অবস্থায় ফিরিয়ে এনেছে। 2 বছরের কষ্ট, বাস্তুচ্যুতি, পানির সংকট, টেন্টে থাকার কঠিন পরিবেশ, দুঃখ, কষ্ট, পরীক্ষার অপেক্ষার চাপ, উদ্বেগ, প্রিয়জন ও আত্মীয় স্বজনকে হারানোর বেদনা, সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ক্লাবে নিবন্ধন করার পর মনে হলো রাহাব যেন আবার যুদ্ধের আগের সেই রাহাবে ফিরে গেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, শিল্প সংস্কৃতি যুদ্ধাহত এসব মেয়েদের জন্য শক্তিশালী থেরাপির কাজ করে। আর এই ক্লাব গাজার কঠিন সময়েও সে ভূমিকায় পালন করছে। ধ্বংস, দুঃখ আর অনিশ্চয়তার মাঝেও হাসতে শেখা এ মেয়েরা জানে সে লড়াই সহজ নয়, কিন্তু ভয়েসেস অফ টুমরো ক্লাব তাদের সেটি বিশ্বাস করায়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। খেলার খবর। সিরিজ নির্ধারণে তৃতীয় ও শেষ টি-20তে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাগরিকায় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। আগামী বছর টি-20 বিশ্বকাপের আগে এটি টাইগারদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই সিরিজ জিতেই আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ। এদিকে শেষ ম্যাচের একাদশে আসতে পারে পরিবর্তন। আরও জানাচ্ছেন মুমসাদ দিননুরি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। তার আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এরপর বিপিএল ছাড়া ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ সে অর্থে নেই। তাই ইতিবাচক পারফরমেন্সেই বছর শেষ করতে চায় দল, বলছিলেন পেস বোলিং কোচ শন টেইট। আমার মনে হয় আমাদের ভাবনাকে অযথা জটিল করার দরকার নেই। শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে। আন্তর্জাতিক ম্যাচে প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়ায়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টি-20তে ঘরের মাঠে রেকর্ড রান তাড়ায় জয় পায় লিটন দাসের দল। সিরিজ জিততে তাই শেষ ম্যাচ এখন বাঁচা মরার লড়াই। আমরা যে কাজটি করতে পারি তা হলো গত ম্যাচে জয়ের বিশ্বাসকে এই ম্যাচেও বয়ে নেওয়া এবং ভালো খেলা। আশা করি আমরা জিতবো। এদিকে প্রথম 2 ম্যাচের স্কোয়াডে না থাকা শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যেতে পারে এ ম্যাচের একাদশে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে উইকেট রক্ষক কাম ব্যাটার নুরুল হাসান সোহানের।
এদিকে প্রথম 2 ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট আইরিশ কোচ হেনরিক মালান। তৃতীয় ম্যাচেও তাই একই ধরনের পারফরম্যান্সের প্রত্যাশা তার। It's been great to see that the players have been going out there and really put their best foot forward to take the game on from ball one. মুমসাদ দিনুরি, RTV। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম থেকে নাম সরিয়ে দেওয়ায় বিসিবিকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর এই নোটিশ পাঠান তিনি। সোমবার দুপুরে বিসিবিতে এসে বিজয় জানান, সমস্যার সমাধান না হলে সর্বোচ্চ পর্যায়ে যাবেন। এর আগে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা 9 ক্রিকেটারের নাম বাদ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে 3টি রিট পিটিশন দায়ের করা হয়, কিন্তু সেগুলোও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে এবং পরবর্তী যে সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।